কি ব্যাপার ইরফান ভাই, আপনাদের না সকালবেলা মোল্লা স্যারের সাথে দেখা করতে যাওয়ার কথা? এখন 10টা বাজে গেল, কই লিয়াকত ভাইও তো আসলো না, আর আপনিও তো বের হইতেছেন না, দেখা করতে যাবেন না? হরে, লিয়াকতের জন্যই তো অপেক্ষা করতেছি। লিয়াকতের তো এই দিক দিয়ে যাওয়ার সময় আমাকে নিয়ে যাওয়ার কথা। সকাল থেকে ওরে ফোন দিতেছি, ফোনও তুলতেছে না। কি হইল? হঠাৎ করে ওই আবার এরকম শুরু করলো কেন? কিছুই তো বুঝতে পারতেছি না। কি কোন ভাই, লিয়াকত ভাই এখন পর্যন্ত ফোন তুলতেছে না? ওনার তো এত বেলা পর্যন্ত ঘুম পাড়ার কথা না। উনি তো স্বাস্থ্য সচেতন লোক, কোনো রকমের কোনো নেশা পানি করে না। তাহলে ওনার এত বেলা পর্যন্ত ঘুম পাড়ার কোনো কথাই না। নাকি উনি ফোন রাইখাই মোল্লা আঙ্কেলের সাথে দেখা করতে চলে গেছে? চলেন ওইখানে যাই, গেলে বোঝা যাইব যে ওই মূলত ওইখানে গেছে নাকি। না রে রাঙা, এরকম তো করার কথা না। ও আমাকে বারবার কইরা বইলা দিছে যে আমি না আসা পর্যন্ত যেন বের না হই। ওর তো আমার বাসায় 100% আসার কথা। হয়তো এইভাবে একা একা আমাকে রেখে চলে যাওয়ার কোনো কথাই না। কিছুই তো বুঝতে পারতেছি না। ওইদিকে আবার কোনো ঝামেলা হইল নাকি? তাহলে তো বিষয়টা চিন্তার বিষয় ভাই। কি করবেন তাহলে এখন? লিয়াকতের বাসায় যাইবেন না মোল্লা আঙ্কেলের ওইখানে যাইবেন? চলেন মোল্লা আঙ্কেলের ওইখানে যাওয়ার আগে তাহলে লিয়াকত ভাইয়ের বাসার থেকে ঘুরে আসি। বেশি দূর তো আর না। চলেন তাহলে গাড়িটা নিয়ে ওনার বাসা থেকে আগে ঘুরে আসি, তারপর আসল ঘটনা বোঝা যাইব। আসসালামু আলাইকুম ইরফান ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে মিজান, তুই এইটি কি করিস? লিয়াকত কোথায়? লিয়াকতের না সকালে আমার বাসায় আসার কথা ছিল? ভাই আর বইলেন না, একটা ঝামেলা হয়ে গেছে। সকাল থেকে আমরা লিয়াকত ভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। সকালবেলা ওনার রুমে ঢোকার পর দেখি সব কিছু এলোমেলো পড়ে আছে, কিন্তু ভাই ভিতরে নাই। বলিস কি রে তুই মিজান, তোর কি মাথা ঠিক আছে? লিয়াকতকে তো আমি রুমে রেখে আসলাম, তারপর ও আবার কোথাও বের হয়ে যায় নাই তো? জলজন্ত একটা মানুষ রুমের ভিতর থেকে কিভাবে গায়েব হয়ে যায়? তোরা এতজন নিরাপত্তা দায়িত্বে থাকার পরেও কিভাবে লিয়াকত রুম থেকে মিসিং হইল সেটা তো আমরাও বুঝতে পারতেছি না। আপনি আসার পর ভিতরে তো আর কেউ প্রবেশ করে নাই। সকালবেলা উনি না ওঠার কারণে ওনাকে ডেকে আনার জন্য রুমের সামনে গিয়ে দেখি দরজা খোলা। পরে ভিতরে গিয়ে দেখি উনি ভিতরে নাই। হয়তো বা কেউ ওনাকে গায়েব করছে ভাই। যেভাবে হোক লিয়াকত ভাইকে এখন খুঁজে বের করেন। ভাই যেটা সন্দেহ করছিলাম সেটাই হইল। দেখেন গা শামসু হয়তো বা ওর লোক দিয়া লিয়াকতকে গুম করেছে। এখন কি করবেন? লিয়াকতকে তো যেভাবে হোক উদ্ধার করতে হইব। শামসু তাহলে ওর খেলা আবারও শুরু করে দিছে রে রাঙা। এখন আর আমাদের হাত পা গুটিয়ে বসে থাকার সময় নাই। যদি লিয়াকতের এক বিন্দু পরিমাণ ক্ষতি হয়, এর কঠিন মূল্য দিতে হইব শামসুকে। চলে এখনই মোল্লা আঙ্কেলের কাছে যাইতে হইব। বিষয়টা আগে উনারে জানাই, দেখি উনি কি বলে। দেখ রমজান, আমাকে এইভাবে চোখ মুখ বেঁধে রেখে কাজটা কিন্তু তোরা মোটেও ঠিক করতেছিস না। এর জন্য তোদের কঠিন জবাব দিতে হইব অবশ্যই। আমি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ছোট ভাই, কথাটা ভালো করে মনে রাখিস। এই বেটা, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দে, কাজ শেষ। জলদি এইখান থেকে কাইটে পড়তে হইব আমাদের। তুই রমজান পারসও বটে। কেমনে কইরা তুই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুইকা
ওরই ছোট বাইরে অপহরণ কইরা নিয়া চইলা আসলি, একটা কাক পক্ষীতেও টের পাইল না। সত্যি রমজান, তুই জিনিয়াস, তোরে আমার গুরু মানতেই হইব। দূর বেটা, এইগুলো কোনো ব্যাপার হইল আমার কাছে? কত বড় বড় এমপি মন্ত্রীরে তুইলা নিয়ে আইসা পড়লাম, আর ওই তো সামান্য স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই। ওরে উঠায় না তো আমার কাছে ডাল ভাতের মতো। শামসু ভাই অর্ডার দিলে যে কোনো কাজ আমি করতে পারি। শামসু ভাইয়ের জন্য সব ধরনের রিস্ক আমার কাছে কোনো ব্যাপারই না। কথাটা মনে রাখিস নরেশ। আসলেই শামসু ভাই অনেক ভাগ্যবান একজন লোক। তোর মতো এরকম বিশ্বস্ত একজন লোক পাইছে ওনার কাছে। তুই আসলেই অনেক সাহসী এবং নীতিবান একজন চ্যাংরা, যেটা আমি এতদিনে বুঝতে পারি নাই। কিন্তু শামসু ভাইয়ের সাথে কাজ করার সুবাদে সেটা খুব ভালো করেই বুঝতে পারছিল। রমজান, তুই আসলেই খুবই নীতিবান একজন চ্যাংরা। তোর এই নীতি দেখা আমারও নিজের উপর নিজেরই আত্মবিশ্বাস ফিরে আইতেছে। আমিও এরপর থেকে শামসু ভাইয়ের জন্য অবিরাম কাজ করে যাব। দুনিয়ার সবাই একরকম নারে নরেশ। শামসু ভাই আসলেই খুবই ভালো মনের একজন মানুষ। ওনার জন্য কাজ করতে পারলে আমি নিজেকেই সব সময় গর্ববান মনে করি। কারণ শামসু ভাই সব সময় ন্যায় ও নীতির জন্য কাজ করে যায়। এরকম লোকের জন্য কাজ করতে পারলে নিজেকে খুবই ধন্য মনে হয়। তুই আর কিছুদিন শামসু ভাইয়ের সাথে থাক, তাহলেই বুঝতে পারবি যে শামসু ভাই আসলে কোন পর্যায়ের লোক। অরে রমজান, শামসু ভাই আসলেই নীতিমান লোক। ওনার সাথে এই কয়েকদিন কাজ করে আমি ওনার সম্পর্কে অনেকটাই জেনে গেছি, এবং ওনার জন্য কাজ করতে পারলে নিজেকেও ভালো লাগে। সেই জন্যই তো রমজান, আমি আর অন্য কোনো দিকে যাইতেছি না। নিয়ত করছি বাকিটা জীবন তোর সাথে আমি শামসু ভাইয়ের জন্যই কাজ করে যাব। শামসু ভাইয়ের জন্য কাজ করে গেলে তুই অবশ্যই তোর কাজের সঠিক মূল্যায়ন পাইবি। ভালো কাজ করলে অবশ্যই শামসু ভাইয়ের ভালোবাসা এবং সম্মান দুইটাই অর্জন করতে পারবি। শামসু ভাই কারো প্রতি কখনোই অন্যায় করে না, সকলের জন্য ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কাজ করে যায়। সেই জন্যই তো শামসু ভাইয়ের যারা ক্ষতি করতে চায় তারা পার্সোনালি আমার শত্রু হয়ে যায়। সেই জন্যই তো শামসু ভাইয়ের কোনো শত্রুকে আমি এক বিন্দু পরিমাণ ছাড় দেই না। এখন তাড়াতাড়ি গাড়িটা চালা। লিয়াকতের জ্ঞান ফিরার আগে আস্তানায় পৌঁছাইতে হইব আমাদের। ওর জ্ঞান আবার ফিরা গেলে তখন চিল্লি বাজাইলে আরেক ঝামেলা ক্রিয়েট হইতে পারে। তাই তাড়াতাড়ি গাড়িটা টান। তুই তো খালি আমাকে গাড়িটা আইনা যাইতে বলতেছিস, কোথায় যাব কি করব কিছুই তো বলতেছিস না। এরম হুদা তালে আমি কোন দিকে গাড়ি নিয়ে যাইব? কোনো ডিরেকশন না দিলে কোথায় ওরে নিয়ে যাইতে চাইতেছস সেইটা আগে তো আমাকে বলবি নাকি? তুই বেটা আসলে একটু স্লো আসস, বুঝস না বেটা? এই ধরনের আসামি আমরা কোথায় নিয়ে যায়? শামসু ভাইয়ের পুরনো গুডাউনে নিয়ে যা। ওইখানে ওর সাথে শামসু ভাই কথা বলবো। এর আগের কাজগুলো দেখাও কিছুই বোঝস না যে এই ধরনের লোকজন তুলে নিয়ে গেলে কোথায় তাকে নিয়ে যেতে হবে। দুর্জয়, কি খবর ডেন্ডি শাকিলের? ওই কি এখন নিয়মিত খাওয়া দাওয়া করতেছে, না নতুন করে আবার কোনো ঝামেলা টামেলা তৈরি করতেছে দুর্জয়? না না স্যার, একদম সব কিছুই ঠিকঠাক আছে। আপনার দেওয়া ট্রিটমেন্ট অনুযায়ী এখন সব কিছু ঠিক হয়ে গেছে। ডেন্ডি শাকিল আর কোনো ঝামেলা তৈরি করতেছে না, চুপচাপই আছে সেলের ভিতরে। আচ্ছা ঠিক আছে,
শোনো দুর্জয়, ওর ছেলের দিকে তুমি আর হাসান একটু ভালোভাবে নজর রাখো, যাতে করে কোনো ঝামেলা তৈরি না হয়। ডিন্ডি শাকিলের ক্ষতি করার জন্য কিন্তু অনেকেই মুখিয়ে আছে, আর আমাদের প্রশাসনের ভিতরেও ওদের লোক রয়েছে, যেটা আমরা বুঝতে পারতেছি না। তাই আমাদের সব সময় কিন্তু সতর্ক অবস্থানে থাকতে হইব, যাতে করে কোনো ঝামেলা তৈরি না হয়। না না স্যার, ওই ব্যাপারে হাসান আর আমি খুবই স্ট্রেট আছি। ওইদিকে কেউ কোনো ঝামেলা তৈরি করতে পারবে না। ওর প্রত্যেকটা জিনিস চেক করে তারপর ঢুকানো হয়। একবার জেলের ভিতরে যে পুলিশ সদস্যরা হত্যার শিকার হইল, তারপরে থিকা আর আমরা কোনো বাড়তি চাপ নেই না স্যার। সব সময় আমরা স্টেট কাট আছি। আপনি এই বিষয়গুলো নিয়ে টেনশন করবেন না। স্যার, ওসমানের বিষয়ে শামসু ভাই তাহলে কি বললো আপনারে? ওনার সাথে কি বিষয়গুলো শেয়ার করেন নাই? আর লিয়াকত তো এই ঘটনার সাথে জড়িত আছে। লিয়াকতকেও তো একটা শিক্ষা দিতে হইব। ওই শেল্টার দিয়াই তো ডেন্ডি শাকিলকে এতদিন বাংলাদেশে নিরাপদে রেখেছিল। তা শামসু স্যার ওদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নিতে বলে নাই? হ্যাঁ দুর্জয়, শামসুর সাথে বিষয়টা শেয়ার করছি। শোনো দুর্জয়, যেভাবে হোক আমাদেরকে ওসমানকে ইমিডিয়েটলি খুঁজে বের করতে হইব। আর লিয়াকতের বিষয়টা পার্সোনালি ভাবে শামসু হ্যান্ডেল করবে। লিয়াকতকে শক্তভুক্ত কোনো প্রমাণ ছাড়া থানায় গ্রেপ্তার করে নিয়ে আসা যাইব না, তাহলে এটা মিডিয়াতে মুহূর্তের ভিতরেই ভাইরাল হয়ে যাইব। তাই লিয়াকতের বিষয়টা শামসুই দেখবে, আর আমাদের ওসমানকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে। স্যার, আমার মনে হয় কি ওসমানকে খুঁজে বের করতে আমাদের অনেকটাই বেগ পোহাইতে হইব। কারণ এতদিনে ওসমান নিশ্চয়ই বুঝা গেছে যে ডেন্ডি শাকিল পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে। আর ডেন্ডি শাকিল পুলিশের কাছে গ্রেপ্তার হইলে যে ওর নাম সবার আগে স্বীকার করবে, সেটা ওই খুব ভালোভাবেই জানে। তাই এতদিনে ওই নিশ্চয়ই গা ঢাকা দিয়ে কোথাও লুকিয়ে আছে। তাই আমাদেরকে ইমিডিয়েটলি গোয়েন্দা বিভাগ কাজে লাগাইতে হইবে। এখন ওসমানকে গ্রেপ্তার করতে হইলে গোয়েন্দা বিভাগকে কালকে থেকেই পুরো ঢাকা শহরে ছড়িয়ে ছিটিয়ে দেন, তাহলেই দেখবেন ওসমানকে খুঁজে বের করা সম্ভব হইব। তাছাড়া কিন্তু স্যার, দিন যত যাইব ততই ওসমান আরও বেশি করে গা ঢাকা দেওয়ার চেষ্টা করবে। তা তো অবশ্যই। ওসমানকে বেশি দিন লুকিয়ে থাকার সুযোগ দেওয়া যাইব না, তাহলে ওই যে কোনো সময় দেশ থেকে পালিয়ে যেতে পারে। এই সমস্ত শীর্ষ সন্ত্রাসীদের গডফাদারের অভাব থাকে না। রাজনৈতিক প্রভাবশালী নেতারাই এদেরকে দেশ থেকে বের হতে সাহায্য করে। তাই দেশ থেকে বের হওয়ার আগেই ওকে আমাদের গ্রেপ্তার করতে হইব। ওইটাই করতে হইব স্যার। ঢাকা শহরে গোয়েন্দা বিভাগ সরিয়ে দেন। ওরাই বিভিন্ন গ্যাংস্টারদের সাথে কথা বলে ওসমানের সন্ধান বের করে নিয়ে আসতে পারবে স্যার। তাছাড়া ওসমানকে ধরা কোনোভাবেই সম্ভব না। ওসমানকে ধরতে হইলে আমাদের অবশ্যই গোয়েন্দা বিভাগের সাহায্য নিতে হবে। আর শুধু গোয়েন্দা বিভাগের সাহায্য নিলেই হইব না, এখানে আন্ডারওয়ার্ল্ডের অন্যান্য সদস্যদের সাথেও আমাদের বসতে হইব ওসমানকে খুঁজে বের করতে চাইলে। ওই জন্য তো শামসু আলাদাভাবে মাঠে কাজ করতেছে। বেশি দিন ওই লুকিয়ে থাকতে পারবে না। শামসুর লোক অলরেডি ওসমানকে খুঁজে বের করার মিশনে নাইমা পড়ছে। ওদের সাথে আমাদের শুধু কাউন্টার দিতে হইব। শামসু স্যার আসলে অনেক জিনিয়াস একজন ব্যক্তি। আমরা যেই কাজ করতে না পারি উনি সেই কাজ আমাদের আগে করে বসে থাকেন। এই লোকরে যে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে সেটা আল্লাহ ভালো বলতে পারবে।
তুমি দুর্জয় এখনো শামসুকে ভালো করে চিনতেই পারো নাই। ওই যে কোন লেভেলের লোক সেটা আমি খুব ভালো করেই জানি। যাই হোক, এখন আমাকে ইমিডিয়েটলি গোয়েন্দা বিভাগীয় প্রধানের সাথে বসতে হইব। তুমি এই দিকটা দেখো, আমি ওনার সাথে একটু আলোচনা করে আসি। দেখ রমজান, আমাকে এইভাবে চোখ মুখ বেঁধে রেখে কাজটা কিন্তু তোরা মোটেও ঠিক করতেছিস না। এর জন্য তোদের কঠিন জবাব দিতে হইব অবশ্যই। আমি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ছোট ভাই, কথাটা ভালো করে মনে রাখিস। অবশেষে তাহলে তোর জ্ঞান ফিরছে, তাই না? শোনেক লিয়াকত, তোরে এইবার উচিত শিক্ষা দেওয়ার জন্য এইখানে তুলে নিয়ে আসা হয়েছে। তোদেরকে তো অনেকবার ওয়ার্নিং দেওয়ার পরেও তোরা কোনোভাবে ঠিক হচ্ছিস না। তোদের কত বড় সাহস যে শামসু ভাইয়ের উপর আক্রমণ করার জন্য বারে বারে তোরা লোক সেট করিস। এবার এর একটা উচিত শিক্ষা দিব, যাতে করে সারা জীবন শামসু ভাইয়ের কথা তোদের মনে থাকে। তুই এইসব কি উল্টাপাল্টা কথা বলতেছিস? শামসুর হত্যা করার জন্য আমি আবার কারে দেশে ঢুকাইছি? আমার উপর এই ধরনের মিথ্যা অপবাদ দিয়ে তোরা আমাকে এখানে তুলে নিয়ে এসেছিস। শোন, আমাকে তোরা বেশিক্ষণ আটকে রাখতে পারবি না। অবশ্যই আমি এইখান থেকে মুক্তি হইব। আর একটা কথা শুনে রাখ, তোর কোপা শামসুর দিন খুবই গনিয়ে আসতেছে। অচিরেই তোদের ধ্বংস করব আমরা। ধ্বংস যে কে কারে করবে সেটা শামসু ভাই আসলেই ভালো করে বুঝতে পারবি। তুই এখন এখানে বৈশা বৈশা তোর জমের জন্য দিন গুনতে থাক। অচিরেই শামসু ভাই তোর সামনে আইসা হাজির হইব। শোন নরেশ, তুই এইটি ওর সাথে অপেক্ষা কর। আমি শামসু ভাইকে ডেকে নিয়ে আসতেছি। সাবধানে থাকিস। দেখিস এই চুদির বেটা যেন এখান থেকে কোনোভাবে পালাতে না পারে। আরে না, ওর এত বড় সাহস হইয়া সারে নাই যে আমার সামনে দিয়া ওই পালিয়ে যায়। এই জমের ঘরে যে একবার ঢুকে সে এইখান থেকে কোনোভাবে পালাইতে পারে না। কথাটা তুই জানিস না? তুই যা, শামসু ভাইকে ডেকে নিয়ে আয়, আমি দেখতেছি ওরে। কিরে শামসু, কুটি দিকে আসতেছিস তুই? বসেক। গেছিলাম গুরু প্রতিমন্ত্রীর সাথে মিটিং করার জন্য। সেলিম ভাই আর আমি ওইখান থেকে মিটিং করে আসলাম। তা কি অবস্থা গুরু? এইদিকে সব কিছু ঠিকঠাক আছে নাকি? মানিক কই? মানিককে তো দেখতেছি না। মানিককে এখনো ফ্যাক্টরিতেই আছে। আমার শরীরটা ভালো লাগতেছিল না তো, তাই ওরে রাইকা চলে আইছি আমি। তা রমজানের কি খবর রে? লিয়াকতকে যে উঠিয়ে আনতে বললি, রমজানের সাথে কি তোর কথা হয়েছিল নাকি? লিয়াকতকে তো এতক্ষণে মনে হয় উঠিয়ে নিয়ে আসার কথা। গুরু, লিয়াকতকে উঠিয়ে নিয়ে আসার যাওয়ার আগে আমার সাথে কথা বইলা গেছে। কাজটা শেষ হইলেই আমারে জানাইবো। মনে হয় এতক্ষণে কাজটা শেষ করে ফেলাইছে। দেখি রমজানকে একটা ফোন দিয়া দেখি কি আপডেট। শামসু ভাই, ফোন দিতে হইব না আমাকে, চলে আইছি আমি। এই তো গুরু, দেখেন আমার বাঘ ঠিকই চলে আইছে। আমি বললাম না রমজানকে নিয়ে কোনো রকমের কোনো টেনশন করার দরকার নেই। পরে যে কাজ আমি দিছি ওই 100% সেই কাজ সফল কইরা তারপরে আমার কাছে আসবে। তা কি অবস্থা রে রমজান? কাজ কি 100% হয়েছে নাকি রে? শামসু ভাই, কি যে বলেন না, আমি ওইখানে গেছি, কাজ না হইয়া পারে শালার বেটারে একেবারে কোনোরকম সুঙ্গাইয়া অজ্ঞান করে নিয়া চলে আইছি। কেউ কোনো কিছু বুঝতে পারে নাই। একেবারে চিকনে কাজটা সাইরে আইছি। ও এখন পুরনো গুডাউনে নরেশের আন্ডারে বন্দি আছে। হাত পাও বাইন্দা ওরে ওইখানে ফালায় রাখছি।
আপনার সাথে কথা বলার জন্য চলে আসলাম। একমাত্র তুই আর টেরাই আমার কাছে সব চাইতে চিন্তামুক্ত থাকার লোক। তোদের দুইজনকে আমি যে কোনো কাজ দিলে সব সময় সেটা 100% সফলতা নিয়ে আসে। তোর মতো টেরাও আগে ছিল, ওরে যখন যে কাজ দিতাম সেটাই 100% কইরা আসতো। এখন টেরা নাই, আর টেরার জায়গায় তুই টেরার কাজগুলো করতেছিস। রমজান, তোরে নিয়ে আমি দিনের পর দিন গর্ববোধ করে যাচ্ছি। কি যে বলেন না শামসু ভাই, আপনি যদি আমাকে কোনো কাজ দেন সেটা আমি সব সময় আদেশ হিসাবে মেনে নেই। আমি মনে করি যে আমার বড় ভাই আমাকে এই আদেশটা করেছে, তাই আমি সেই কাজটা সব সময় সফল করার চেষ্টাই করি। আর আপনাদের দোয়ায় আমি সব সময় সফলই হই। তা শামসু, তুই লিয়াকতের সাথে কি করতে চাইতেছিস? দেখিস আবার বেশি কিছু করিস না। মাইরা টাইরা ফালাইলে এইটা নিয়ে কিন্তু আবার ঝামেলা হইতে পারে। দলের ভিতরে এমনি ঝামেলা চলতেছে, এর ভিতরে যদি আবার লিয়াকতের কিছু কইরা ফালাস, এটা নিয়ে প্রেসিডেন্ট কিন্তু আজাইরা একটা ঝামেলা তৈরি করতে পারে। তাই বেশি কিছু না কইরা হয়তো বা ওরে পুলিশের হাতে সমর্পণ কর, আর তা না হলে ইচ্ছা মতো শিক্ষা দিয়ে ছেড়ে দে। আচ্ছা, দেখা যাক গুরু, কি করা যায় ওরে। আগে ওর সাথে কথা বলে দেখি, তারপর সিদ্ধান্ত নিব যে ওর সাথে কি করব। তা ভাই, শামসু ভাইয়ের সাথে কথা বললাম, কি সিদ্ধান্ত নিলেন? শামসু ভাই কি বলল? স্বপন মোল্লা তো এইদিকে আবার বিভিন্ন রকমের ঝামেলা তৈরি করতেছে। শফিক করে ইচ্ছা মতো উস্কানি দিয়ে দিয়েছে। শফিকের কথা শুইনা ওই তো এখন নাচতেছে। ওইগুলো ঝামেলা কইরা কোনো লাভ নাই রে তোতা। শামসুর স্টেট কাট কথা, শামসু যে সিদ্ধান্ত নিছে সেই সিদ্ধান্তই বহাল থাকবে। এতে করে শামসুর সিদ্ধান্ত যে অমান্য করবে তারও পরিণতি শফিকের মতোই হইব। এখানে বিন্দু পরিমাণ কাউকে কোনো ছাড় দেওয়া হইব না। মাস্টার, শামসু একেবারে সঠিক সিদ্ধান্তই নিছে। এদেরকে ছাড় দিতে দিতে আজকে ওরা মাথায় উঠে পড়ছে, আমাদের কথার উপর কথা বলে। এই সমস্ত উশৃঙ্খল নেতা কর্মীদেরকে দল থেকে বের করতে না পারা পর্যন্ত দলের ভিতরে শৃঙ্খলা ফিরে আসবো না মাস্টার। শফিক যেরকম 2 নাম্বার লোক, ওর কোরামের যে কয়টা লোক আছে সবই 2 নাম্বার। এদেরকে এক এক করে বের করতে হইব। শোনেন হাবিব ভাই, দলের ঊর্ধ্বে কিন্তু কেউই না। যারা যারা দলের কমান্ড অমান্য করে চলবে তাদের সকলকেই দল থেকে বহিষ্কার করা হইব। এতে করে সে যত বড় মাপের নেতাই হোক না কেন, শফিক যদি মনে করে দলের ভিতরে ওর লোকজন দিয়া একটা কুন্দল সৃষ্টি করবে, তাহলে সেটা আরো অনেক বড় ভুল করবে। তাই শফিকের কথা শুনা যারা যারা নাচবে প্রত্যেককে দল থেকে বহিষ্কার করা হইব। স্বপন মোল্লাকে কথাটা ভালোভাবে বইলা দেন, আগের কমিটি বহাল থাকবে। স্বপন মোল্লা যদি কোনো রকমের কোনো ঝামেলা করে তাহলে প্রশাসন এই বিষয়টা দেখবে। শুনলাম শফিক নাকি ঢাকাতে গেছে কাদের মোল্লার সাথে দেখা করার জন্য। দেখেন গা ভাই, নিশ্চয়ই ওই জায়গায় কোনো না কোনো গুটু লাইন তৈরি করতেছে। ওই ঢাকাতে গেছে এলাকার ভিতরে একটা ঝামেলা তৈরি করার জন্য। যা পারে করুক গা তোতা, ওইগুলো নিয়ে মাথা ঘামানোর সময় নাই। শামসু সাপ সাপ বইলা দিছে, আলতু পালতু কথা চিন্তা ভাবনা বাদ দিয়ে সামনে নির্বাচন, কিভাবে আমাদের এখান থেকে বিজয়ী হওয়া যায় সেটা নিয়ে কাজ করতে হইব। দেখবনি মোল্লা কিভাবে বগুড়াতে শফিককে শেল্টার দেয়। আমাদেরকে ছাড়া ওই কিভাবে রাজনীতি করে সেটাও আমাদের দেখার আছে। তোদেরকে এখন যা বললাম সেটা কর, আমি চলে গেলাম।